আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ আজকের এই ভিডিওটা তোমাদের জন্য একদম পূর্ণাঙ্গ একটা গাইডলাইন। অর্থাৎ তোমাদের সামনে প্রিটেস্ট পরীক্ষা আছে, টেস্ট পরীক্ষা আছে, এইচএসসি পরীক্ষা আছে এবং আলটিমেটলি এডমিশন টেস্ট আছে। তো সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। বাট শুরুতেই একটা কথা বলে নিই, তোমরা যেভাবে গাইডলাইন ভিডিও দেখো আজকের ক্লাসে, অর্থাৎ আজকের ক্লাসে আমি বলতেছি এটা একটা গাইডলাইন ক্লাস। এই গাইডলাইন ক্লাসটা করার সময় তোমরা অবশ্যই যদি একটা খাতা কলম একটু হাতে নিয়ে বসতে পারো তাহলে খুবই ভালো হয়। কারণ ভাইয়া কিছু ইম্পর্টেন্ট কথা বলবে, সেই জিনিসগুলো একটু নোট করে রাখবে। কারণ সত্যি কথা বলতে যখন তুমি কোনো একটা জিনিস নোট করে রাখো তখন সেই জিনিসটা তোমার এক্সিকিউট করতে পারার পসিবিলিটি অনেকখানি বেড়ে যায়। বুঝতে পারছো? তুমি যদি শুধুমাত্র মানে রিল্যাক্স মুডে কোনো একটা জিনিস করো, কোনো একটা ক্লাস করো কিংবা কোনো একটা গাইডলাইন ভিডিও দেখো, সেটা আলটিমেটলি তোমার কোনো কাজেই আসবে না। বুঝতে পারছো? বেশিরভাগ ক্ষেত্রে এরকমটাই হয়। সো এইচএসসি 26 ব্যাচ তোমাদের প্রিটেস্ট পরীক্ষা সামনে, আর হয়তোবা তোমাদের টেস্ট পরীক্ষাটা জানুয়ারি মাসের দিকে হতে পারে। তোমাদের এইচএসসি পরীক্ষাটা বলা হচ্ছে যে 2026 সালের মের শেষের দিকে অথবা জুনের প্রথম দিকে এরকম হওয়ার পসিবিলিটি অনেক বেশি। এবং তারপরে তোমরা জানো যে 3 থেকে 4 মাসের মধ্যে হয়তোবা তোমাদের এডমিশন টেস্টের জার্নিটা হচ্ছে শুরু হয়ে যাবে। এরপরে এই হচ্ছে তোমাদের বর্তমান কিছু টাইম টেবিল আর কি, কিভাবে কি হতে পারে। এখন এইচএসসি 26 ব্যাচ, তুমি নিজেকে একটু কাঠগড়ায় দাঁড়ায় চিন্তা করো যে তুমি কতটুকু আসলে সক্ষম কিংবা তোমার পক্ষে কতটুকু ক্যাপাবিলিটি আছে যে এই এত একটা শিডিউলের মধ্যে, এই টাইম টেবিলের মধ্যে তুমি নিজেকে সার্ভাইভ করাইতে পারবা। এই প্রশ্নটা তুমি নিজেকে আস্ক করো যে কতটুকু তোমার আসলে শেষ হয়েছে সিলেবাসটা। এর মধ্যে অনেকেই থাকবে যে যাদের সিলেবাসটা অনেকখানি বাকি, অনেকে থাকবে যারা এখনো ঠিকমতো পড়াশোনাই শুরু করো নাই। আজকের ভিডিওটা আসলে সব কাতারের স্টুডেন্টকে ফোকাস করেই বানানো। বুঝতে পারছো? সো যারা আসলে এখনো কিছুই শুরু করো নাই, অথবা যাদের সিলেবাসটা অনেকখানি বাকি আছে, অথবা যারা মোটামুটি একটু পড়াশোনার মধ্যে আছো, তারা সবাই মোটামুটি একটা পারফেক্ট গাইডলাইন পেয়ে যাবা। আর পড়াশোনাটা শুরু করে দিও এরপরে প্লিজ। সো আমার নেক্সট যে প্রশ্নটা, সবচেয়ে বেশি যে প্রশ্নটা তোমরা আসলে করো যে এখন শুরু করলে কি সম্ভব কিনা। ঠিক আছে, এখন শুরু করলে সম্ভব কিনা, এই জন্য আমি তোমাদেরকে দুইটা মোটিভেশনাল কোট দেখাবো। একটায় মাইকেল জর্ডান বলছে, নেভার সে নেভার বিকজ লিমিটস লাইক ফিয়ার্স আর অফেন জাস্ট অ্যান ইলিউশন। তার মানে কখনোই আমরা বলবো না যে আমার পক্ষে এই জিনিসটা সম্ভব না। সবসময় নিজেকে পজিটিভ রাখতে হবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি না যে আমরা কতটুকু যেতে পারি, কিংবা আমাদের আইডিয়া কম যে আমরা আসলে কতটুকু পড়তে পারি, আমরা কতটুকু নিতে পারি। আমি যে কত একটা ভালো ছাত্র, আমার মধ্যে ভালো ছাত্র হওয়ার, ভালো রেজাল্ট করার কতটুকু পসিবিলিটি যে আছে, আমার মধ্যে সম্ভাবনাটুকু আছে, সেই জিনিসটাই হয়তোবা আমরা অনেকে ধরতে পারি না। আমরা আমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে ঘোরাফেরা করি, আশেপাশের মানুষদের সাথে যখন ঘোরাফেরা করি, তারা অনেকে অনেক নেগেটিভ মাইন্ডসেটের থাকে। তোমাকে তাদের চিন্তা ভাবনা তোমার নিজের লিমিটটাকে ছোট করে দিচ্ছে। বুঝতে পারছো? সো তুমি আসলে লিমিটলেস। তুমি আসলে এখন থেকে তুমি যদি শুরু করো ইনশাল্লাহ অবশ্যই সম্ভব। এখনো পর্যাপ্ত সময় হাতে আছে, কিন্তু এই সময়টা হয়তোবা কয়েকদিন পরে পর্যাপ্ত থাকবে না। তখন এর পরে আরো যদি তুমি আরো পরে গিয়ে তোমার জার্নিটা শুরু করো, তখন দেখা যাবে তোমার সাকসেস রেটটা কমে যেতে পারে। বাট এই সময় থেকে, এই মুহূর্ত থেকে তুমি যদি তোমার কাজে লেগে পড়ো তাহলে দেখবা ইনশাল্লাহ অনেক কিছুই করা সম্ভব। আরেকটা কথা, ভার্জিল ভ্যান ডাইক, তো সে বলছিল প্রেশার ইজ এ প্রিভিলেজ। তার মানে কি, তুমি এখন একটা প্রেশারের মধ্যে আছো, তোমাকে প্রেশার কুকারের মধ্যে ফেলে দেওয়া হলো। ওকে, তোমাকে বলে দেওয়া হলো জানুয়ারিতে তোমার টেস্ট পরীক্ষা হবে, তোমার তো কিছুদিন পরে হয়তো বা প্রি টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে। প্রি টেস্ট পরীক্ষা এক একটা কলেজের এক একটা টাইম টেবিলে শুরু হয়, বাট টেস্ট পরীক্ষাটা সবার একসাথে মোটামুটি দেখা যায় জানুয়ারির দিকে শুরু হয়ে যাবে। তারপরে এইচএসসি পরীক্ষাটা বলে দিছে যে মের শেষের দিকে বা জুনের ফার্স্টের দিকে হতে পারে। সো এই যে একটা প্রেশার, এই প্রেশারটাকে যারা আসলে প্রিভিলেজে টার্ন করতে পারবা, যারা প্রিভিলেজ বানাইতে পারবা এটাকে, তারাই আসলে এগিয়ে থাকবে। বুঝতে পারছো? এই যে প্রেশারের মধ্যে আসো, এই প্রেশার সিচুয়েশনটা তুমি কিভাবে হ্যান্ডেল করতে পারতেছো, এটাই হচ্ছে আমাদের মেইন কাজ। আমাদের মেইন কনসার্নের জায়গাটা হবে এটা, যে এই যে প্রেশার, এটাকে আমি প্রিভিলেজ বানাইতে পারতেছি কিনা। সো এক কথা যদি বলি, তুমি যদি এখন থেকে শুরু করো অবশ্যই সম্ভব ইনশাল্লাহ। ওকে, এরপরে যে প্রশ্নটা, সেটা হচ্ছে তাহলে শুরু করব কিভাবে, আমি শুরু কিভাবে করব। সেক্ষেত্রে আমি বলবো একদম
যাদের সিলেবাস অনেকখানি বাকি আছে অথবা যারা আসলে পড়ালেখা শুরুই করো নাই, এরকম কিছু স্টুডেন্ট থাকবা তোমরা, তাদের উদ্দেশ্যে কিছু কথাবার্তা এখন বলবো যে তারা কিভাবে আসলে শুরু করতে পারে। আলটিমেটলি তাদের কথা বললে সবার উদ্দেশ্যে কথাটা আমার গাইডলাইনটা ওই লেভেলেই থাকবে। তো এখন যে কথাটা আছে সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে আছে মোট 55টা চ্যাপ্টার। তোমাদের অবশ্যই ম্যাথ আছে, তারপরে অন্যান্য সাবজেক্ট বাংলা, ইংরেজি, আইসিটি এগুলো আছে। সো এখন শুরু করার ক্ষেত্রে আমি তো ফার্স্ট একটা বলে দিলাম যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি টোটাল হচ্ছে 55টা চ্যাপ্টার। তোমাদের এখন আবার ফুল সিলেবাসে এইচএসসি পরীক্ষা, সবকিছুই হবে ফুল সিলেবাসে। সো পড়ার লোডটা তো অনেক বেশি। শুরু করব কিভাবে? নাম্বার 1 কথা হচ্ছে তোমার নিজের কনফিডেন্ট থাকতে হবে যে আমার দ্বারা সম্ভব হবে। আমি এখন একটা প্রেশারের মধ্যে আছি, বাট এই প্রেশার সিচুয়েশনটা আমি কাটায় উঠতে পারবো ইনশাল্লাহ। এই কনফিডেন্সটা আগে নিজের মধ্যে বিল্ড আপ করতে হবে। এবং কনফিডেন্স আসলে মুখের কথায় কিংবা কোনো একটা মোটিভেশনাল ভিডিও দেখে যে বিল্ড আপ হয়ে যায়, ব্যাপারটা মোটেও এরকম না। কনফিডেন্সটা আসবে যখন তুমি অ্যাকশন নিবা, যখন তুমি কাজ করবা, তখনই আস্তে আস্তে তোমার মধ্যে এই কনফিডেন্সটা বিল্ড আপ হওয়া শুরু করবে। এবং যত বেশি তুমি কাজ করবা, দেখবা তোমার কনফিডেন্সটা তত বেশি আস্তে আস্তে বুস্ট আপ হচ্ছে। ক্লিয়ার? সো ফার্স্টে কনফিডেন্সটা আমাদের গ্রো করতে হবে। এরপরের ব্যাপারটা কি বলা আছে, এখানে কিছু কিওয়ার্ড লেখা আছে। এখন আসি, তোমাদের টেস্ট পরীক্ষা আছে জানুয়ারি মাসে, প্রিটেস্ট পরীক্ষা কয়েকদিনের মধ্যে। এখন আসলে অনেক স্টুডেন্টের অবস্থা এরকম থাকবে যে জানুয়ারির মধ্যে হয়তোবা তুমি সবগুলা চ্যাপ্টার পড়ে শেষ করতে পারবা না। সো তারা কিভাবে পড়াশোনাটা শুরু করতে পারো? আমি যদি বলি জানুয়ারি মাসে আমাদের সময় আছে কত? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3টা মাস হাতে আছে। 3 মাসে আমি অন এন এভারেজ বলে নিলাম হচ্ছে 90টা দিন আমার হাতে আছে। এই 90টা দিনকে আমি কিভাবে কাজে লাগাইতে পারি? প্রথম কথা, আমাদের কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে সেই জিনিসটা ফাইন্ড আউট করা। সো এই জিনিসটা করা খুবই সহজ একটা কাজ। তোমরা আসলে চাতক পাখির মতো তাকাই থাকো বিভিন্ন সাজেশনসের দিকে যে কিভাবে কে কোন সাজেশন দিল, কে কোন চ্যাপ্টারটা পড়তে বললো, কে কোন টপিকটা পড়তে বললো। বাট বিশ্বাস করো, আমরা যখন সাজেশন বানাই তখন আমরা নিজেরাও একটা বই খুলে বসি, সেটা হচ্ছে টেস্ট পেপার। তোমার হাতে কাদের টেস্ট পেপার এখন থাকবে? হয়তোবা 25 ব্যাচের টেস্ট পেপারটা থাকবে, রাইট? সো 25 ব্যাচের টেস্ট পেপারটা তোমার হাতে থাকলেই হচ্ছে এখন যথেষ্ট। তোমাদের টেস্ট পেপারটা এখনো বের হয় নাই। সো 25 ব্যাচের টেস্ট পেপারের মধ্যে কিন্তু বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন আছে। বিভিন্ন কলেজের 25 ব্যাচের যেসব টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো আসছিল বিভিন্ন কলেজে, সেই প্রশ্নগুলোও সেখানে আছে চ্যাপ্টার ওয়াইজ দেয়া। আচ্ছা, যদিও এখন তোমাদের যেহেতু ফুল সিলেবাস, তো ফুল সিলেবাসের ক্ষেত্রে ব্যাপারটা তোমাদের জন্য একটু হয়তোবা ফাইন্ড আউট করা একটু টাফ হতে পারে। বাট সেক্ষেত্রে আমি বলবো কি, তোমার হাতে যেই রিসোর্সটা আছে তুমি জাস্ট সেই রিসোর্সটা নিয়ে হচ্ছে আগাইতে থাকো। ওকে, সেই রিসার্চটা নিয়ে তুমি জাস্ট আগাইতে থাকো। এবং কোনো অ্যাকশন না নেওয়ার চাইতে অবশ্যই কিছু অ্যাকশন আমাদের আগে থেকে নিয়ে রাখতে হবে। এজন্য আমি বলবো তুমি 25 ব্যাচের যে টেস্ট পেপারটা আছে সেটা খোলো। বিগত 5 বছর, আমি বলবো বিগত 5 থেকে 7 বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো অ্যানালাইসিস করো। বিগত 5 থেকে 7 বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি বুঝবা যে কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবেই, কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, সেই জিনিসটা তুমি একটু ফাইন্ড আউট করার চেষ্টা করো। ওকে, তো 25 ব্যাচের যে শর্ট সিলেবাসের চ্যাপ্টার গুলো আছে, তুমি সেইগুলোর মধ্যে আগে ইম্পর্টেন্ট গুলো খুঁজে বের করো, তুমি সেগুলো আগে পড়া শুরু করো। এবং আমি মনে করি যে তোমরা যদি টেস্ট পরীক্ষার আগে এভাবে বিগত 5 থেকে 7 বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে ওই কয়েকটা চ্যাপ্টারের টপিকগুলো তুমি যদি সিলেক্ট করে ফেলতে পারো যে এই টপিক থেকে প্রশ্ন আসতেছেই, তাহলে তুমি একটা কিসের মধ্যে ঢুকে গেলা, তুমি একটা অ্যাকশনের মধ্যে তুমি ঢুকে গেলা। তোমার হাতে যে রিসোর্স আছে তুমি সেগুলো নিয়ে হচ্ছে কাজগুলা শুরু করলা। এটাই আসলে মোস্ট ইম্পর্টেন্ট, কোন একটা কাজ আসলে আমার শুরু করতে হবে। ঠিক আছে, তাহলে এখন তোমার হাতে হয়তোবা পড়ার সময় অনেকখানি কম, রাইট? তোমার হাতে পড়ার সময় তো তেমন একটা নাই। 3 মাসে আমি পড়াটাকে আমার গোছাইতে হবে, তোমাদের আবার ফুল সিলেবাসের। সো তোমার হাতে যতটুকু রিসোর্স আছে তুমি সেই রিসোর্সটা নিয়ে কাজ করা আগে শুরু করো। বিগত 5 থেকে 7 বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নগুলা দেখে কোন চ্যাপ্টার থেকে কোন টপিক থেকে প্রশ্নগুলা বেশি আসছে সেই জিনিসগুলো তুমি বোর্ড প্রশ্ন দেখে হচ্ছে অ্যানালাইসিস করো। ওকে, সো এভাবে বিগত 5 থেকে 7 বছরের বোর্ড পরীক্ষায় আসার টপিকগুলো তোমার হচ্ছে শেষ করার দায়িত্ব। সিকিউ এর জন্য এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা।
এমসিকিউ এর জন্য ব্যাপারটা কি রকম? এমসিকিউ এর জন্য ব্যাপারটা হচ্ছে তোমার বিগত বছরের বোর্ড পরীক্ষার যে এমসিকিউ প্রশ্নগুলো আছে সেই জিনিসগুলো তোমার সলভ করতে হবে। তারপরে তোমাদের বইগুলোর যে অনুশীলনী প্রশ্নগুলো আছে সেই জিনিসগুলো তোমার প্র্যাকটিস করতে হবে। এবং আমার বিশ্বাস কেউ যদি বিভিন্ন বইয়ের অনুশীলনী প্রশ্নগুলো খুব ভালো মতো সলভ করে তার দারুণ একটা প্রিপারেশন হয় হচ্ছে এমসিকিউ এর ক্ষেত্রে। এবং এই সিকিউ এমসিকিউ দুইটার ক্ষেত্রেই মেইন যেই তোমার রিসোর্স সেটা কিন্তু আসলে আমাদের মেইন বই। তুমি সিকিউ টপিকগুলো এই মেইন বইয়ের মধ্যেই কিন্তু দাগায় রাখবা। এমসিকিউর জন্য তোমার এই মেইন বইটাই কিন্তু বারবার পড়তে হবে। আমি জাস্ট প্র্যাকটিসের কথা আগে বললাম, এখন আসবো হচ্ছে আমাদের মেইন বইয়ের মধ্যে। এখন আমি কয়েকটা কথাবার্তা বলি কিভাবে পড়তে হবে। এটা বলার সাথে সাথে আমাদের কিন্তু রিসোর্সটা তো আমি দেখাই দিলাম, এখন তোমাদের উদ্দেশ্যে কিছু আরো গাইডলাইন মূলক কথাবার্তা বলবো যে তোমাদের রুটিনটা কিভাবে সাজানো উচিত, কিভাবে আমার প্রত্যেকদিন পড়ালেখা করা উচিত, আমার ডেইলি টার্গেটটা কিরকম রাখা উচিত। ঠিক আছে, তো একটু আমি দেখাই আমাদের তোমাদের জন্য যে আমাদের প্রি মেডিকেল ব্যাচ দুরন্ত প্রয়ার 6.0, সেটা কিন্তু আমাদের ফোকাস কি, এখানে আমরা কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু আমরা মেইন বই ধরে ধরে পড়াই। ফুল সিলেবাসের প্রত্যেকটা চ্যাপ্টার আমরা কিন্তু মেইন বই ধরে ধরে পড়াই। বুঝতে পারছো? তো অনেকের প্রশ্ন থাকে, ভাই আমার তো আসলে সিলেবাস শেষ হয় নাই, আমার তো এইচএসসি পরীক্ষা আমি এখনো দিই নাই, আমি কি প্রি মেডিকেলে জয়েন করবো কিনা? তোমার জন্যই হচ্ছে প্রি মেডিকেল, কারণ তুমি যেন হচ্ছে আমাদের সঙ্গে সঙ্গে এই মেইন বইটা পড়ে ফেলতে পারো। কারণ মেইন বইটা তুমি যদি পড়ে ফেলো তাহলে কিন্তু তোমার জন্য সিকিউ অ্যান্সার করা, এমসিকিউ অ্যান্সার করা খুবই সহজ হয়ে যাবে। কারণ আমরা কনসেপ্ট সহকারে পড়াই, আমরা শুধুমাত্র যে বই দাগাই দিই মেডিকেল এডমিশনের জন্য বই দাগাই দিব ব্যাপারটা এরকম না, আমরা প্রত্যেকটা লাইন ধরে ধরে বুঝিয়ে বুঝিয়ে কনসেপ্টটা ক্লিয়ার করে পড়াই। সো আমি তোমাদের এই দুরন্ত প্রয়ার 6.0 যে ব্যাপারটা আছে ওটা কিভাবে সাজানো হয়েছে এই জিনিসটা আমি তোমাদের একটু শো করব। ওকে, একটু দেখি আমরা একটু দেখি এই হচ্ছে দুরন্ত প্রয়ার 6.0। এই 6.0 তে দেখো ডেইলি লাইভ এক্সাম দেয়া আছে। আমি একটু জুম করলে মনে হয় বেটার হবে। এখানে ডেইলি লাইভ এক্সাম দেয়া আছে, এখানে তোমরা তোমাদের আসলে প্রত্যেক দিনে যে পরীক্ষা সেই পরীক্ষাগুলো দিতে পারবা। এখানে সবগুলা ক্লাস, অল ক্লাসেস, আমি অল ক্লাসেস সেকশনটা তোমাকে দেখাবো। এই অল ক্লাসেস সেকশনের ক্ষেত্রে আমরা যে জিনিসটা বলতে পারি, একটু ওয়েট, এই অল ক্লাসেস সেকশনের ক্ষেত্রে আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে কি, এটার বেশ কয়েকটা স্টেপ আছে। দেখো প্রত্যেকটা সাবজেক্ট এখানে সাজানো আছে, বায়োলজি ফার্স্ট পেপার, বায়োলজি সেকেন্ড, ফিজিক্স ফার্স্ট, ফিজিক্স সেকেন্ড, কেমিস্ট্রি ফার্স্ট, কেমিস্ট্রি সেকেন্ড, ইংলিশ, সাধারণ জ্ঞান। তারপরে দেওয়া আছে অনুশীলনী, সলভ ক্লাস, আর্কাইভ, এইচএসসি 25-এর মেডিকেল ব্যাচ দুরন্ত প্রয়াস 5.1 এবং আজকের লাইভ ক্লাস। তো তোমাদের জন্য আসলে আজকের লাইভ ক্লাস। এখন কথা হচ্ছে তোমরা যদি চাও আসলে আমাদের এই প্রি মেডিকেল ব্যাচে আমাদের টার্গেটটা কি, এই প্রি মেডিকেল ব্যাচে আমাদের টার্গেট হচ্ছে তোমাদের এইচএসসি পরীক্ষার আগে তোমাদের সকল চ্যাপ্টার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির প্রত্যেকটা চ্যাপ্টারের উপর ক্লাস আমাদের নেওয়া হয়ে যাবে। এবং প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস হবে কিরকম, যতগুলো ক্লাস নেওয়া লাগে আমাদের আমরা সেরকম ক্লাস নেব যেন কনসেপ্ট সহকারে আমরা পড়াইতে পারি। এবং আমরা কিন্তু তোমাদের প্রি মেডিকেল যে জন্য যে ক্লাসগুলো নেই সেখানে আমরা বলে দিই যে কোনো একটা চ্যাপ্টার পড়ানোর সময় ওই চ্যাপ্টারের সিকিউ টপিক কোনগুলো আছে সেই জিনিসটা আমরা শেয়ার করে দিই। এখন তোমার দরকার কি, তোমার দরকার হচ্ছে ধরো টেস্ট পরীক্ষার আগেই তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির সবগুলো ক্লাসের আর্কাইভ দরকার, তুমি যেন রেকর্ডেড চ্যাপ্টারটা দেখে রেকর্ডেড ক্লাসটা দেখে ওই মেইন বইটা তোমার ক্লাসের সাথে পড়া হয়ে যায় তোমার, তাই তো? এটা অনেকেরই টার্গেট থাকবে আমরা জানি। সো এটার জন্যই আসলে এইচএসসি 25 মেডিকেল ব্যাচ দুরন্ত প্রয়াস 5.1। এটার মধ্যে তুমি দেখবা হচ্ছে কি, এটার মধ্যে আমাদের বর্তমানে যেই এইচএসসি 25 ব্যাচের জন্য মেডিকেল ব্যাচের রানিং আছে সেটাতে যে ক্লাসগুলো হয়ে গেছে, ওদের তো পরীক্ষা আসলে ডিসেম্বরে, সো এর আগে কিন্তু আমাদের সবগুলা চ্যাপ্টার কিন্তু ওদের নেওয়া হয়ে যাবে আমাদের ক্লাস। তুমি দেখো এখানে অলরেডি পদার্থবিজ্ঞান ফার্স্ট পেপারের 3, 3, 6, 7 মোট 11টার মধ্যে মোট 10টার মধ্যে 7টা চ্যাপ্টারের ক্লাস অলরেডি নেওয়া হয়ে গেছে। এগুলো কিন্তু রেকর্ডের, তুমি যদি 6.0 তে যুক্ত হয়ে যাও, প্রি মেডিকেলে জয়েন হয়ে যাও, তাহলে তুমি কিন্তু এই রেকর্ডের ক্লাসগুলো অলরেডি দেখে ফেলতে পারবা। ফিজিক্স সেকেন্ড পেপারের ক্ষেত্রেও দেখো 3, 3, 6 আর 1, 7, এখানেও 7টা ক্লাস হচ্ছে একদম রেকর্ডেড দেয়া হয়ে গেছে মোট 11টা চ্যাপ্টারের মধ্যে। কেমিস্ট্রির ক্ষেত্রেও এরকম কিছু বাকি আছে, ওগুলো অলরেডি নেওয়া হয়ে যাবে ওদের সঙ্গে সঙ্গে। সো তোমার আসলে অনেক বড় একটা রিসোর্স হচ্ছে এই রেকর্ডের ক্লাসগুলা, বুঝতে পারছো? তুমি এখন যে কোনো একটা চ্যাপ্টার, তোমার টার্গেট হচ্ছে এখন পর্যন্ত যে ক্লাসগুলো এখানে রেকর্ডেড দেয়া আছে সেই ক্লাসগুলো তুমি করে ফেলো।
তোমার 55টা চ্যাপ্টারের মধ্যে ম্যাক্সিমাম ক্লাসে কিন্তু এগুলার ম্যাক্সিমাম চ্যাপ্টারই কিন্তু এই রেকর্ডের সেকশনে অলরেডি কভার হয়ে গেছে, আমরা রেকর্ডেড করে কিন্তু এখানে দিয়ে রাখছি। তোমরা জাস্ট এখন দেখবা মেইন বইটা ক্লাসের সঙ্গে সঙ্গে তোমাদের পড়া হয়ে যাবে। এবং টেস্টের অনেক আগে দেখবা, ঠিক আছে, ডিসেম্বরে ওদের পরীক্ষা, আমাদের দেখবা নভেম্বরের মিডের মধ্যে সবগুলা চ্যাপ্টারের রেকর্ডেড ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ। আর ওদিকে লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের এইচএসসির আগে আরো ডিটেইলসে আমরা তোমাদের জন্য হচ্ছে ক্লাস নিব, যেই ক্লাসগুলা ফুল সিলেবাসটা আমাদের শেষ হবে কিন্তু কবে, তোমাদের এইচএসসির আগে আগে। ওকে, তোমাদের এইচএসসির আগে আগে, তোমাদের তো মে জুন মাসে যদি এইচএসসি হয় তার আগে আমাদের ইনশাল্লাহ তোমাদের প্রি মেডিকেল ব্যাচে সবগুলো লাইভ ক্লাস শেষ হয়ে যাবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির। সো এই জন্য দেখবা আমি এখানে একটা জিনিস লিখে রাখছি, টেস্ট পেপার বোর্ড কোয়েশ্চেন মেইন বই। সো মেইন বই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমাদের কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে ক্লাসের সঙ্গে সঙ্গে তোমরা শেষ করে ফেলতে পারবা। লাইভ ক্লাস আর আর্কাইভ ক্লাস মানে রেকর্ডেড ক্লাস, দুইটা ব্যাপার নিয়ে কিন্তু আমি আলোচনা করলাম। সো তোমার হাতে কোনো এক্সকিউজ নাই, তোমার কাছে বলার কোনো অবকাশ নাই যে ভাই আমার কাছে এই রিসোর্সটা নাই, আমি আসলে কিছু করতে পারতেছি না। অবশ্যই তোমার অ্যাকশন নেওয়ার অনেক রিসোর্স তোমার হাতে আছে। আচ্ছা, এরপরে দেয়া আছে টপিকের ব্যাপারে। আমি বললাম যে সিকিউ টপিকগুলো তুমি মেইন বইয়ের মধ্যে দাগায় রাখবা, ওই টপিকগুলো আগে শেষ করবা, কারণ সৃজনশীল প্রশ্নের জন্য দেখা যায় হচ্ছে কি বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন অনুসরণ করে ওই টপিকগুলোই ঘুরে ফিরে ওই টপিকগুলোই কিন্তু আসতে দেখা যায়, বুঝতে পারছো? দাগানো বইয়ের পিডিএফ, এটা তোমার এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা কিন্তু তোমাদের দুরন্ত প্রয়ার 6.0তেই প্রোভাইড করব। সেই দাগানো বইয়ের পিডিএফ তুমি যদি রিভিশন দাও তোমার এমসিকিউটা খুব সুন্দরভাবে হচ্ছে কভার হয়ে যাবে। তারপরে ব্যালেন্সড রুটিন। এখন কিছু কথা বলি, ব্যালেন্সড রুটিনটা আমাদের কিরকম হওয়া উচিত। আমি বলবো, তোমরা অনেকে জিজ্ঞাসা করো ভাই আসলে আমার একটা দিনে কতক্ষণ পড়াশোনা করা উচিত। আমি বলবো তোমার অবশ্যই একটা ডেইলি টার্গেট রাখা উচিত, অবশ্যই একটা ডেইলি টার্গেট রাখা উচিত। এবং কেউ যদি জিজ্ঞাসা করে যে ভাই আমি যদি এখন থেকে শুরু করি কতদিনের মধ্যে আমার পুরো সিলেবাসটা কমপ্লিট করার মতো মানে কি নেওয়া উচিত, একটা টার্গেট নেওয়া উচিত। আমি বলবো তোমার টার্গেট হওয়া উচিত টেস্ট পরীক্ষার আগে পুরো সিলেবাসটা কমপ্লিট করা, একবার অন্তপক্ষে যেন কমপ্লিট হয়, একবার যেন সাজানো থাকে ব্যাপারগুলা, ঠিক আছে? সো টেস্ট পরীক্ষার সময়, টেস্ট পরীক্ষাটা খুবই ইম্পর্টেন্ট, ওই টেস্ট পরীক্ষার সময় তোমার কিন্তু একবার রিভিশন হবে। টেস্ট পরীক্ষায় তোমার তো পাস তো করতে হবে অন্তপক্ষে ইনশাআল্লাহ, তাই না? তা না হলে আমাদের এইচএসসি এক্সাম দেওয়াটাই কিন্তু টাফ হয়ে যাবে। সো টেস্ট পরীক্ষায় যারা ভালো করে এক্সাম দিয়ে ভালো একটা রেজাল্ট করবা তারা অনেক বেশি কনফিডেন্স পাবে এইচএসসি পরীক্ষার আগে। তো আমি বলবো টেস্ট পরীক্ষার আগে তোমার পড়াশোনাটাকে গুছিয়ে ফেলতে হবে, অন্ততপক্ষে টেস্ট পরীক্ষার 10 থেকে 15 দিন আগে তোমার পড়াশোনাটাকে গুছিয়ে ফেলতে হবে। সো এই গুছিয়ে ফেলার জন্য যেই চ্যাপ্টারগুলো থেকে সিকিউ প্রশ্ন আসবেই সেই চ্যাপ্টারগুলো থেকে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে তোমার টপিকগুলো সিলেক্ট করে মেইন বইয়ের মধ্যে দাগিয়ে রাখতে হবে। ক্লিয়ার? ওই জিনিসগুলো তুমি যদি কমপ্লিট করতে পারো দেখবা তোমার টেস্ট পরীক্ষার রেজাল্টটা অনেক ভালো হয়েছে ইনশাল্লাহ। ওকে, তুমি সবগুলো চ্যাপ্টার যদি কমপ্লিট করতে নাও পারো, যেগুলো থেকে সিকিউ অবশ্যই আসবে সেগুলো টেস্টের জন্য হচ্ছে কভার করতে হবে তোমার। ক্লিয়ার? এই হচ্ছে তোমাদের টার্গেট, এরকম হওয়া উচিত। এখন তুমি যদি দিনে অন এন এভারেজ 10 ঘন্টা পড়াশোনা করা মানে এখন বাধ্যতামূলক একটা হয়ে দাঁড়াইছে, যদি এরকম না হয় তাহলে তুমি তোমার আগের যে গ্যাপ আছে সেই আগের গ্যাপগুলো ফিল আপ করতে পারবা না। ওকে, তো এই 10 ঘন্টার সময়টাকে আসলে কিভাবে আমার কাজে লাগানো উচিত, আমি এই সময়টাকে 3 ভাগে ভাগ করতে চাই। এই সময়টাকে আমি 3 ভাগে ভাগ করতে চাই। আমাদের পড়াশোনার ক্ষেত্রে অথবা দেখা যায় হচ্ছে সায়েন্সের সাবজেক্ট যেগুলো আছে সেগুলোতে আমাদের বেশি প্রবলেম হয়, তার চেয়েও বেশি আমরা ইগনোর করে থাকি অন্যান্য সাবজেক্ট গুলাকে। সো আমি বলবো তুমি যদি 10 ঘন্টা পড়াশোনা করো, এই 10 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টা তোমার আগের পড়াগুলো রিভিশনের জন্য রেখে দিতে হবে। কিভাবে তোমার রিভিশন শিডিউল বানানো উচিত সেটা নিয়ে আমার আরেকটা ভিডিও আছে, তুমি চ্যানেলে ঢুকলেই আমাদের রোড টু ডিএমসি ইউটিউব চ্যানেলে ঢুকলেই মেডি টক্স প্লেলিস্টে অনেকগুলো ভিডিও পেয়ে যাবে গাইডলাইন মূলক, সেখানে তুমি দেখে নিতে পারো যে কিভাবে আসলে রিভিশন শিডিউলটা বানানো উচিত। আচ্ছা, তো এরপরে দেখো বাকি থাকলো আমার 8.5 ঘন্টা। এই 8.5 ঘন্টার মধ্যে আমি বলবো মোটামুটি 5 থেকে 6 ঘন্টা বা 5 থেকে 5.5 ঘন্টার মতো তুমি যদি সায়েন্সের সাবজেক্ট গুলোতে সময় দাও তাহলে তোমার বাকি 3 থেকে 3.5 ঘন্টার মতো যে সময়টা থাকবে সেটা তোমার হচ্ছে অন্যান্য সাবজেক্টে সময় দেওয়া উচিত। ইংলিশে অনেকে খারাপ করে, আইসিটিতে অনেকে খারাপ করে,
ম্যাথে অনেকে খারাপ করে, বাংলায় অনেকে খারাপ করে, রাইট? সো এই জিনিসগুলো তুমি যদি একদম ইগনোর করো তাহলে কিন্তু হবে না। সো অনেকের পক্ষে এই সময়টা নাও দেওয়া সম্ভব হইতে পারে। তুমি যদি ডেইলি কমপক্ষে 2 থেকে 2.5 ঘন্টাও তোমার দিতে হবে, এটা দিতেই হবে। এর কম আসলে তুমি দিলে কুলায় উঠতে পারবা না, বুঝতে পারছো? বাট তুমি যদি এভাবে পড়তে থাকো তাহলে তুমি একটা ব্যালেন্সড শিডিউলের মধ্যে থাকবা, একটা ব্যালেন্সড অবস্থার মধ্যে থাকবা। সো তোমার আসলে আমি জানি যে যাদের আসলে কিছুই শেষ হয় নাই তাদের জন্য এই 3 মাসে পড়াটা গোছানো অনেক কঠিন, কিন্তু আমাদের টার্গেটটা বড় রেখেই আমরা চিন্তা করব, কারণ তাহলে আমরা কাছাকাছি কোনো একটা জায়গায় গিয়ে নিজেদের দেখতে পারবো, বুঝতে পারছো? যদি আমাদের ফুল টার্গেটটা আমরা কমপ্লিট করতে নাও পারি, দেখবো আমরা ম্যাক্সিমাম কমপ্লিট করে ফেলছি। আর যাদের মোটামুটি কিছু পড়াশোনা করা আছে, আমি বলবো তোমরা যে চ্যাপ্টারগুলো ভালো করে পড়ছো সেগুলো একটা লিস্ট করো, যে চ্যাপ্টারগুলো একদমই পড়ো নাই সেই চ্যাপ্টারগুলো একটা লিস্ট করো। একদমই পড়ো নাই অথবা একটু দুর্বলতা আছে যে চ্যাপ্টারগুলো, সেই চ্যাপ্টারগুলো থেকে সিকিউ টপিকগুলোকে ফাইন্ড আউট করে করে মেইন বইয়ে দাগায় রাখো। আর মেইন বই তো রিভিশন দিতেই হবে। যদি আমাদের দুরন্ত প্রেয়ার 6.0 প্রি মেডিকেল ব্যাচে তোমরা এখনই জয়েন হয়ে যাও, তোমরা রেকর্ডেড ক্লাস সহ লাইভ ক্লাসও দেখতে পারবা, আগের রেকর্ডেড ক্লাসগুলোও দেখতে পারবা তুমি। আবার 25 ব্যাচের জন্য যে রেকর্ডেড ক্লাসগুলো আমরা অলরেডি দিয়ে রাখছি, যেখানে আমরা মেইন বই নিজেরা ধরে ধরে পড়াইছি, সেই ক্লাসগুলো তো তোমরা দেখতে পারবা। সেগুলো দেখে দেখে তোমাদের মেইন বইটা তোমরা আমাদের সঙ্গে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিটা কমপ্লিট করে ফেলতে পারবা ইনশাল্লাহ। ওকে, তো এভাবে হচ্ছে আমাদের মোটামুটি জিনিসটাকে আগাইতে হবে। এখন এরপরে যে জিনিসটা বলবো, এইচএসসি পরীক্ষার সময় লিখতে হবে, তাই না? সিকিউ প্রশ্ন আমাদের লিখতে হবে। এই জন্য আমি বলবো তুমি আজকে থেকে শুরু করে প্রত্যেকটা দিন পুরো একটা 10 মার্কের সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে আমাদের 25 মিনিটের মতো লাগা উচিত আসলে, সত্যি কথা বলতে। আরো কম সময়ে আমরা অনেক সময় পাই। তো এখন এই যে সময়টা বললাম, তোমার হয়তোবা দিনে 25 মিনিট লিখতে খুবই আলসেমি লাগে। আমি বলবো তুমি দিনে অন্ততপক্ষে একটা প্রয়োগমূলক অথবা একটা উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন অ্যান্সার করার ট্রাই করো। অন্তপক্ষে দিনে 10 থেকে 15 মিনিট ইংরেজি লেখো, তুমি একটু লেখো, হাতটা একটু চলুক। এভাবে তুমি যদি দিনে আধা ঘন্টা করেও একটু লেখো তাহলে দেখবা তোমার লেখার ফ্লুয়েন্সিটা বাড়তেছে এবং হ্যান্ড রাইটিংটা মোটামুটি ভালো হচ্ছে। এবং এইচএসসি পরীক্ষা ভালো করার অন্যতম একটা হাতিয়ার হচ্ছে তোমার হ্যান্ড রাইটিংটাকে মোটামুটি পরিচ্ছন্ন রাখা। একদম যে সুন্দর হতে হবে ব্যাপারটা এরকম না, বাট পরিচ্ছন্ন রাখতে হবে, কাটাকাটি কম করতে হবে, অনেক বেশি চিত্র আঁকার প্র্যাকটিস করতে হবে, স্পেশালি বায়োলজির ক্ষেত্রে। ওকে, সো এই ব্যাপারগুলো একটু প্র্যাকটিসের মধ্যে রাখো। সো আজকের আমার ভিডিওর উদ্দেশ্য ছিল তোমাদেরকে এমন ভাবে গাইডলাইন দেয়া তোমরা যেন একটা শুরু করার সাহস পাও, এবং মোটামুটি আমি কভার করার চেষ্টা করছি তোমার টার্গেটটা কিরকম হওয়া উচিত, তোমার প্রত্যেকটা চ্যাপ্টার কিরকম ভাবে পড়া উচিত। সিকিউ আলোচনা করছি, এমসিকিউ কিন্তু আলোচনা করছি। ওকে, এমসিকিউর ব্যাপারে আমি আরেকটা ব্যাপার বলে রাখি, যারা তোমরা আমাদের প্রি মেডিকেল ব্যাচ দুরন্ত প্রেয়ার 6.0 তে জয়েন হবা, তারা কিন্তু আমাদের 15 সেট মেডিকেল এডমিশন টেস্টের জন্য আমাদের 15 সেট যেই বই আছে সেই বইগুলো অর্ডার করতে পারবা। সেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর অসংখ্য প্র্যাকটিস এমসিকিউ দেয়া আছে। সেগুলো যদি এমসিকিউ তুমি প্র্যাকটিস করতে পারো, এগুলো তোমাদের কনফিডেন্সটাকে অনেক বেশি বুস্ট আপ করতে পারে। তো পড়াশোনা শুরু করতে হবে, পড়াশোনাটা করতে হবে। দিন শেষে কথা হচ্ছে আসলে এটাই। তো এখানে আমি বলছি যে ডেইলি কয়টা সাবজেক্ট কতক্ষণ পড়বো, বেশি কিভাবে পড়বো। ডেইলি কয়টা সাবজেক্টের আলোচনা একটু ছোট্ট করে বলি। অনেকের অভ্যাস থাকে যে আমি দিনে 3 থেকে 4টা সাবজেক্ট পড়তে কমফোর্ট ফিল করি, আবার অনেকে একটা মাত্র সাবজেক্ট পড়তে কমফোর্ট ফিল করো। আমি আমার কথা যদি বলো, আমি ডেইলি হচ্ছে 2টা সাবজেক্ট পড়তাম। একটা থাকতো আমার সায়েন্সের সাবজেক্ট, একটা থাকতো হচ্ছে অন্য সাবজেক্টগুলো, বাংলা, ইংরেজি, আইসিটি, এই জিনিসগুলো, বুঝতে পারছো? সো তুমি এভাবে ভাগ করে নিতে পারো। 2টা করে সাবজেক্ট তুমি যদি ডেইলি পড়তে পারো এটা ভালো, কারণ আমি নিজে ফলো করছি এবং আলহামদুলিল্লাহ আমি ভালো রেজাল্ট পাইছি এটার জন্য। কতক্ষণ পড়বো সেটা নিয়ে আলোচনা করছি অলরেডি। বেশি কিভাবে পড়বো কিংবা কিভাবে প্রোডাক্টিভ স্টাডি করতে পারি সেটার জন্য একটা ভিডিও অলরেডি মেরিটক্সে দেয়া হয়েছে। বাট আরো কিছু বলি, যেমন বেশিক্ষণ পড়া, তুমি যদি 10 ঘন্টা পড়তে চাও, তোমার 1 ঘন্টা পড়ার পরে পরে 5 থেকে 10 মিনিট একটু ব্রেক নিয়ে তোমার পড়তে হবে। পমোডোরো টেকনিকের সাহায্য তুমি নিতে পারো। অনেকে 25 মিনিট পড়ার পরে 5 মিনিট রেস্ট নিয়ে আবার পড়ে। ওকে, তারপরে পার্কিনসন্স ল বলে একটা কথা আছে, যেখানে আমরা একটা চ্যাপ্টার পড়ার জন্য একটা নির্দিষ্ট সময় অ্যাসাইন করে দিই। ধরো তুমি বায়োলজির কোষ এবং এর গঠন এই চ্যাপ্টারটা পড়া তুমি শুরু করছো, বাট তোমার মনের মধ্যে কোনো আসলে আইডিয়া নাই যে তুমি কতক্ষণের মধ্যে চ্যাপ্টারটা শেষ করতে পারবা। তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করলাম, যখন শেষ হবে তো হইলো, এরকম করলে হবে না।
বরং তোমার মনের মধ্যে যদি টার্গেট থাকে আজকে 5 ঘন্টা আমি পড়বো সায়েন্সের সাবজেক্ট, এই 5 ঘন্টার মধ্যে কোষের কোনো চ্যাপ্টারটা আমি কমপ্লিট করার চেষ্টা করব, তাহলে এই টাইমের মধ্যে কমপ্লিট না হলেও দেখবা তুমি অনেকখানি আগায় গেছো। বুঝতে পারছো? ওকে, একদমই ভয় পাবা না। কারণ আমি একটা কথা বলতে পারি, যারা আমাদের দুরন্ত প্রায় 6.0 তে জয়েন থাকবা, তারা যদি রেকর্ডেড ক্লাসগুলো অন্তপক্ষে ভালো করে দেখো, তাহলে দেখবে একটা চ্যাপ্টার পড়তে তোমার সময়টা অনেকখানি কম লাগতেছে। ঠিক আছে, সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবগুলোর ক্ষেত্রেই। ওকে, তাহলে এই হচ্ছে কথা। আর পড়াশোনাটা শুরু করো, কন্টিনিউ করো, কনসিস্টেন্ট থাকো। তুমি যদি কনসিস্টেন্টলি পড়তে থাকো তাহলে দেখবা দিন শেষে অনেক ভালো একটা রেজাল্ট আসবে। ওকে, লাস্টের কিছু কথা। I hated every minute of training, but I said, don't quit, suffer now and live the rest of your life like a champion. তোমার কাছে মনে হবে এই যে তুমি পড়ছো, এর প্রত্যেকটা মিনিট তোমার কাছে টর্চার মনে হইতে পারে, যে প্রত্যেকটা মিনিট তোমার কাছে মনে হবে খুবই অস্বস্তির, তোমার খুবই আনকমফোর্টেবল ফিল হচ্ছে, কারণ পড়াশোনাটা কারো কাছেই ভালো লাগে না, এটাই স্বাভাবিক। কিন্তু তারপরও তুমি দাঁতে দাঁত চেপে পড়ে পড়াশোনা করতেছো, পড়ে যাচ্ছ। কারণ কি? কারণ তুমি বলছো ডোন্ট কুইট, নিজেকে বলছো এখনই থামা যাবে না, এখনই থামা যাবে না। এই জিনিসটা নিজেকে বারবার রিমাইন্ডার দিতে হবে, মনে মনে বারবার নিজেকে আওড়াইতে হবে যে আমি এখন সাফার করতেছি, বাট আমার একটা এন্ড গোল আছে, আমার একটা সামনে একটা টার্গেট আছে, ইনশাল্লাহ সেই টার্গেটটাকে আমার ছুঁতে হবে। আর সব সময় এন্ড গোলের দিকে ফোকাস রাখলে আসলে অনেক সময় দেখা যায় সুখ শান্তিতে একটু বিপর্যয় নেমে আসে। এজন্য যেই কাজটা করো সেই কাজটা তুমি একটু মন দিয়ে করো, তুমি জাস্ট প্রসেসের মধ্যে থাকো, দেখবা দিন শেষে রেজাল্ট তোমার হাতে এসে ধরা দিবে। এটাকে বলে কনসিস্টেন্ট থাকা। সো কনসিস্টেন্ট থাকার জন্য আসলে ডিসিপ্লিন থাকার জন্য প্র্যাকটিসের মধ্যে থাকতে হয়, নিজেকে পুশ করতে হয়। বললাম না, তুমি কখনো নিজেকে লিমিট করতে পারবা না। লিমিট করা মানেই তুমি বলছো যে আসলে গিভ আপ করে দিছি, আমি কুইট করে ফেলছি, এই জিনিসটা কখনোই করা যাবে না। দাঁতে দাঁত চেপে পড়ে থাকতে হবে, যতক্ষণ না পড়া শেষ হয় ততক্ষণ আমার পড়ার টেবিল থেকে ওঠা যাবে না। এই জিনিসটাই হচ্ছে সাফার নাও and live the rest of your life like a champion। এই ব্যাপারগুলা, এই মোটিভেশনাল কোডগুলা আসলে আমাদের লাইফের প্রত্যেকটা ক্ষেত্রের জন্য সাদি ভাইয়ের জন্য এই কোডগুলা খুব ইম্পর্টেন্ট। সো মোটিভেশনাল কোড আমাদেরকে আরো উজ্জীবিত করে। আসলে মোটিভেশনাল যে কোডগুলা আছে ফেমাস পার্সনদের, তারা আমাদেরকে আরো কনসিয়াস করে। ব্যক্তিগতভাবে আমি মোটিভেশনাল ভিডিওর চাইতে মোটিভেশনাল কোডগুলোর দিকে বেশি নজর দিই। ঠিক আছে, তাহলে এই তো দিন শেষে একটাই কথা, কনফিডেন্ট থাকো, নিজের মধ্যে বিশ্বাস রাখো, পরিশ্রম করব আমরা, কনসিস্টেন্ট থাকবো আমরা, ডিসিপ্লিন থাকবো, দাঁতে দাঁত চেপে শেষ পর্যন্ত চেষ্টা করে যাব এবং পজিটিভ থাকবো। ওকে, নেগেটিভ চিন্তা ভাবনা মনের মধ্যে আসা যাবে না। যখনই মনের মধ্যে আসবে যে পারবো না, এত বড় সিলেবাসকে শেষ করতে পারবো আমি, তখনই বলতে হবে ইনশাল্লাহ পারবো। ঠিক আছে, আমার মতো অবস্থায় অনেক স্টুডেন্ট আছে, এর আগেও অনেকে এই অবস্থা থেকে উঠে আসছে, আমার মতো অবস্থা থেকে এসেও ভালো রেজাল্ট করতে পারছে তারা, আমি কেন পারবো না? এবং দিন শেষে তুমি যে এক্সাম্পল খুঁজো, তুমি যে আইডলদের দিকে তাকাও, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি জানো, তুমি এখন একটা প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছ, তুমি এমন একটা রেজাল্ট করবা যখন তোমার যে জুনিয়ররা আছে তারা তোমাকে আইডল হিসেবে মানবে, তোমার জার্নির কথা তারা শুনতে চাইবে। বুঝতে পারছো? সো নিজেকে ওই পর্যায়ে নিয়ে যেতে হবে আসলে, যে তুমি যেই জার্নিটা ফলো করছো সেটা অনেকের কাছে তখন ইন্সপিরেশন হবে, তখন সবাই তোমাকে জিজ্ঞেস করে ভাই কিভাবে আপনি পারছিলেন। ওকে, কিভাবে আপনি পারছিলেন। সো একদম শেষে গিয়ে আমরা যখন বেটার একটা আউটপুট পাবো, ভালো একটা রেজাল্ট করতে পারবো, তখন আমি এই সিচুয়েশনে থেকে কিরকম স্ট্রাগল করছিলাম, কিংবা নিজেকে কিভাবে বুঝিয়ে সুঝিয়ে পড়ার টেবিলে আটকায় রাখছিলাম, এগুলো তোমার জন্য একটা সুইট মেমোরি হিসেবে কাজ করবে তখন ইনশাল্লাহ। ওকে, সো এই যে এই কথাবার্তাগুলো তোমাদেরকে পজিটিভ রাখার জন্য, কোনোভাবেই নেগেটিভ হবা না। পরিশ্রমটা আমরা করতে থাকি, বাকিটা আল্লাহ ভরসা। ঠিক আছে, তাহলে পড়তে বসে যেতে হবে, সময় কিন্তু নাই, আমি জানি তুমি অবশ্যই পারবে। ওকে, তাহলে ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।